দুনিয়ার ইতিহাসে এমন কিছু সরকার আছে যাদের নাম শুনলেই মানুষ ভাবে ক্ষমতা মানেই দুর্নীতি। এই সরকারগুলো শুধু নিজেদের দেশের অর্থ লুট করেনি, বরং কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। আজ আমরা দেখব পৃথিবীর 5 জন দুর্নীতিবাজ সরকারকে, যাদের লোভ, ক্ষমতা আর মিথ্যের রাজনীতি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। প্রথমেই বুঝে নিই, দুর্নীতি মানে শুধু ঘুষ নেওয়া নয়। দুর্নীতি মানে হলো এমন একটি ব্যবস্থা যেখানে ন্যায় বিচার বিক্রি হয়, সততা হারিয়ে যায় আর জনগণের কষ্ট হয় শাসকদের বিলাসের উৎসব। এই 5টি দেশের গল্প শুনলে বুঝবে ক্ষমতা কিভাবে ধীরে ধীরে মানুষকে দানবে পরিণত করে। বিশ্বের অন্যতম গোপন দেশ উত্তর কোরিয়া। বাইরে থেকে কেউ জানে না ভেতরে কি চলছে। এই দেশটির নাম উত্তর কোরিয়া, আর এর শাসক কিম রাজবংশ। 3 প্রজন্ম ধরে এই দেশ চলছে একই পরিবারের হাতে। শুরুটা হয়েছিল কিম ইল সুং, তারপর তার ছেলে কিম জং ইল, আর এখন কিম জং উন। উত্তর কোরিয়ার জনগণ জানে না স্বাধীনতার মানে কি। এখানে সরকারি সবকিছু, খাদ্য, কাজ, শিক্ষা, এমনকি চিন্তাধারা পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে। মানুষকে শেখানো হয় নেতা মানেই ঈশ্বর। যে দেশের অর্ধেক মানুষ প্রতিদিন পেট ভরে খেতে পায় না, সেই দেশের শাসক কিম জং উনের রয়েছে প্রায় শতাধিক প্রাসাদ, বিলাসবহুল ইয়ট, বিদেশি মদের গুদাম আর ব্যক্তিগত সৈন্যবাহিনী। দেশটি যখন দুর্ভিক্ষে জর্জরিত ছিল, তখনও সে ফরাসি ওয়াইন ও আমদানি করা চিজের পার্টি করছিল। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বহুবার বলেছে উত্তর কোরিয়ায় মানবাধিকার বলে কিছু নেই। সরকার প্রতিটি সাহায্য নিজেদের দখলে নিয়ে বিক্রি করে কালোবাজারে। এমনকি যারা সাহায্যের কথা বলে তাদেরও বন্দি শিবিরে পাঠানো হয়। হাজার হাজার মানুষ মারা যায় শ্রম শিবিরে, আর তবুও বাইরে কেউ কিছু জানতে পারে না। কিম জং উনের দুর্নীতি শুধু টাকার নয়, এটা মনুষ্যত্বেরও দুর্নীতি। তার জন্য জনগণ কেবল সংখ্যা, তাদের জীবন শাসকের খেলনা। রাশিয়া নাম শুনলেই মাথায় আসে একটি শব্দ, পাওয়ার। কিন্তু এই পাওয়ারের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ দুর্নীতির চাল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 2000 সাল থেকে প্রায় 2 দশকের বেশি সময় ধরে তিনি ক্ষমতায়। বলা হয় আজ রাশিয়ার প্রতিটি বড় ব্যবসা, প্রতিটি শিল্প খাত, প্রতিটি সংবাদ মাধ্যম সবই তার নিয়ন্ত্রণে। রাশিয়ার অর্থনীতি মূলত নির্ভর করে তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর। কিন্তু এই সম্পদের বিশাল একটা অংশ চলে যায় অলিগার্ক নামে পরিচিত একদল ধনী ব্যক্তির হাতে, যারা পুতিনের ঘনিষ্ঠ। এরা সরকারের টেন্ডার, প্রকল্প আর বিনিয়োগের নামে কোটি কোটি ডলার বিদেশে পাচার করে। এই দুর্নীতির কারণে সাধারণ মানুষ অর্থনৈতিক চাপের মুখে পড়ে, কিন্তু ক্ষমতাবানদের জীবন কাটে সোনার প্রাসাদে। আর শুধু অর্থ নয়, পুতিনের দুর্নীতি রাজনীতিতেও গভীর। নির্বাচনগুলো প্রায় নাটকের মতো সাজানো, বিরোধীদের হত্যা বা কারাগারে। অ্যালেক্সি নাভালনি নামের এক বিরোধী নেতা, যিনি দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, তাকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এটাই রাশিয়া, যেখানে সত্য বলাও অপরাধ। রাশিয়ার দুর্নীতি এক ধরনের ভয় সৃষ্টি করেছে। জনগণ জানে সবকিছু অন্যায়, কিন্তু কেউ কথা বলে না, কারণ এই দেশে ক্ষমতা মানে আইন, আর আইন মানেই ক্ষমতা। নাইজেরিয়া আফ্রিকার অন্যতম সম্পদশালী দেশ। প্রচুর তেল ও গ্যাস আছে এখানে। তত্ত্বগতভাবে এই সম্পদ দেশটিকে সমৃদ্ধ করার কথা ছিল, কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। তেলের অর্থ গেছে রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা ও ব্যবসায়ীদের পকেটে। 1980 থেকে আজ পর্যন্ত প্রায় $400 বিলিয়ন সরকারি তহবিল চুরি হয়েছে নাইজেরিয়ায়। এটা আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক অপরাধ। এই দুর্নীতির কারণে দেশের মানুষ দারিদ্র্য, বেকারত্ব আর অপরাধের চক্রে জড়িয়ে পড়েছে। অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই, হাসপাতাল নেই, রাস্তা নেই, কিন্তু সরকারি মন্ত্রীরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে। তারা লন্ডন ও দুবাইতে বিলিয়ন ডলারের বাড়ি কিনেছে। যখন জাতিসংঘ দেশটিকে সাহায্য দেয়, সেই অর্থ প্রায় সরকারি দপ্তরের মধ্যেই হারিয়ে যায়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই দুর্নীতির পেছনে রয়েছে জাতিগত ও ধর্মীয় বিভাজন। দেশের উত্তর ও দক্ষিণ অংশে ক্ষমতা ভাগাভাগির নামে রাজনীতিবিদরা জনগণকে একে অপরের শত্রু বানিয়ে রেখেছে। এই ভাঙন থেকেই দুর্নীতি আরও শক্তিশালী হয়েছে। নাইজেরিয়ার মানুষ আজও সেই দুর্নীতির চক্র থেকে মুক্তি পায়নি। আফগানিস্তান বহু বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিন্তু যুদ্ধের ভেতরেই জন্ম নিয়েছে আরেকটি যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। 2001 সালে যখন মার্কিন বাহিনী দেশটি দখল করল, তখন শুরু হলো বিদেশি সাহায্যের ঢল। 20 বছরে আফগানিস্তানে এসেছে প্রায় $140 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তা। কিন্তু এই টাকার বেশিরভাগই কোথায় গেল? সরকারি কর্মকর্তা, প্রাদেশিক গভর্নর আর সামরিক অফিসারদের পকেটে। একটি স্কুল তৈরি করার নামে কোটি কোটি ডলার খরচ দেখানো হয়, অথচ স্কুলের জায়গায় শুধু খালি জমি। রাস্তা নির্মাণ প্রকল্পে অর্থ চুরি হয়, হাসপাতালের নামেই বিল তোলা হয়, কিন্তু ওষুধ নেই। এমনকি সেনাবাহিনীর বেতন তালিকায় হাজার হাজার ভূত সৈন্য ছিল, যারা বাস্তবে নেই, কিন্তু মাসে মাসে তাদের বেতন তোলা হতো। এই দুর্নীতির কারণে জনগণের আস্থা ভেঙে যায়। তালেবান পুনরায় শক্তি পায়, কারণ মানুষ সরকারি কর্মকর্তাদের থেকে বেশি ঘৃণা করত। শেষ পর্যন্ত পুরো দেশ
আবারও পতিত হয় দুর্নীতি আর বিশৃঙ্খলার গভীর অন্ধকারে। ভেনেজুয়েলা ছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ। তেলের কারণে দেশটি একসময় এতটাই ধনী ছিল যে ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোকে সাহায্য দিত। কিন্তু সেই সোনালী সময় আজ ইতিহাস। 1999 সালে হুগো শাভেজ ক্ষমতায় আসার পর থেকে দেশটির রাজনৈতিক গঠন বদলে যায়। শাভেজ জনগণের নামে সমাজতন্ত্রের প্রচার করলেও বাস্তবে তৈরি করেছিলেন এক দুর্নীতিবাদ শাসন ব্যবস্থা। তার মৃত্যুর পর নিকোলাস মাদুরো সেই উত্তরাধিকার গ্রহণ করেন। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোকদের বসানো হয়, বিরোধীদের দমন করা হয়, সংবাদ মাধ্যম বন্ধ করা হয়। তেলের অর্থ ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক সমর্থন কেনার জন্যে। কোটিপতি নেতারা বিলাসবহুল প্রাসাদে থাকেন, কিন্তু জনগণ আজ ক্ষুধার যন্ত্রণায় দেশ ছেড়ে পালাচ্ছে। বিশ্বব্যাংক বলেছে, ভেনেজুয়েলার ইতিহাসে এই দুর্নীতি অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশের মুদ্রা এতটাই অবমূল্যায়িত হয়েছে যে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও ব্যর্থ হচ্ছে। এই দেশ এক উদাহরণ কিভাবে দুর্নীতি এক জন্মের ভবিষ্যৎ মুছে দিতে পারে। দুর্নীতি এমন এক ভাইরাস যা একবার ঢুকলে ধীরে ধীরে গোটা জাতিকে অসুস্থ করে দেয়। উত্তর কোরিয়া থেকে রাশিয়া, নাইজেরিয়া থেকে আফগানিস্তান আর ভেনেজুয়েলা, এই 5টি সরকার আমাদের দেখিয়েছে ক্ষমতা কিভাবে মানুষকে অমানুষে পরিণত করে। তারা শিখিয়েছে যখন জনগণ চুপ থাকে তখন দুর্নীতি ফুলে ফেপে ওঠে, আর যখন মানুষ জেগে ওঠে তখন সবচেয়ে শক্তিশালী সরকারও ভেঙে যায়। একটি সমাজকে বাঁচাতে হলে দরকার জবাবদিহিতা, স্বচ্ছতা আর সাহস, কারণ দুর্নীতি সবসময় অন্ধকারে জন্ম নেয়, আর অন্ধকারকে হারানোর একমাত্র অস্ত্র হলো আলো।